আমি বলি ওটা বাবরি মসজিদ হবে না, ওটা হুমায়ুন মসজিদ করুক বরঞ্চ। যেগুলো ছিল ওগুলো হচ্ছে বাংলাদেশের কুনাল মদন কল্যাণ। হ্যাঁ, ওগুলো হচ্ছে সব বাংলাদেশের কুনাল মদন কল্যাণ। ওইগুলো নিয়ে আলোচনা করব না। 4 দিন কেটেও গেছে। হ্যাঁ, কলকাতা, তারপর বলেছে আগরতলা। আগরতলা কেন? ভারতবর্ষের একটা গাছতলাও দখল করতে পারবি না। ভারতবর্ষের সঙ্গে ভাবতে হলে তোদের বাপকে বল, চীনকে বল, পাকিস্তানও পারবে না। আমি কালকে 3 দিনের মধ্যে বাংলাদেশ দখল করব, আমি ঢাকা দখল করব। আমার মনে হয় ওদেরকে ভারতবর্ষে আশ্রয় দেওয়া উচিত। শেখ হাসিনাকে যেমন রাজনৈতিক আশ্রয় দিয়েছে, এদের আর আশ্রয় দেওয়া উচিত, এবং আশ্রয় দিয়ে এই পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিটাকে বাঁচানো উচিত। ঢাল নেই, তরোয়াল নেই, বেটা দেশের লোক আলু কিনতে পারছে না, চাল কিনতে পারছে না, সবজি কিনতে পারছে না। ইলিশ মাছ নিয়ে তো বড় বড় বড়াই করতো, বাজারে ইলিশ কেনার লোক নেই। হ্যাঁ, তারা এই সমস্ত কথা বলছে। মেয়ে হয়ে জন্মানো তো ওখানে পাপ, কখন তুলে নিয়ে যাবে আর কখন বিক্রি করে দিয়ে যাবে, আর ভোগ করা হয়ে গেলে কখন বাড়ির দরজায় ফেলে দিয়ে যাবে, তার কোনো ঠিক নেই। নমস্কার দাদা, ক্যাম্পেইন কলিং মিডিয়া আপনাকে স্বাগত। দাদা, এ যাবৎকালে একদম যখনই প্রান্তিক মানুষের সমস্যার কথা এসেছে আপনি সোচ্চার হয়েছেন বিভিন্ন সময়, এবং মানুষের নিপীড়নের প্রশ্ন এসেছে, সমস্ত ব্যাপারেই মানুষের অগ্রাধিকারের প্রশ্ন এসেছে, তখন আপনি কথা বলেছেন। বাংলাদেশ নিয়ে তো গত কয়েক মাস যাবৎ ধারাবাহিকভাবে আপনার বিভিন্ন প্রতিক্রিয়া আমরা আমাদের চ্যানেলে নিয়ে এসেছি। আজকেও আমি যে প্রশ্নটা দিয়ে একদম প্রথমেই শুরু করব, বাংলাদেশ তো বটেই, কিন্তু তার পাশাপাশি যে প্রশ্নটা একদম না করলেই নয়, একদম হুমায়ুন কবির এর আগে বহু বিতর্কিত মন্তব্য, সাম্প্রদায়িক বিতর্কিত মন্তব্য তিনি করেছেন। এবারে একদম বলছেন যে বাবরি মসজিদ বেলডাঙায় হবে, এবং কখনো তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই প্রতিষ্ঠা হবে। দলের করা রীতিমতো নিন্দার মুখে পড়ছেন। কি বলবেন এইরকম মন্তব্য? কে নিন্দা করেছে ওদের দলে? ওদের দলে এটা নিন্দা করলে তার টিকিট কাটা হয়ে যাবে, তার ডানা ছাটা হয়ে যাবে। আমি বলি ওটা বাবরি মসজিদ হবে না, ওটা হুমায়ুন মসজিদ করুক বরঞ্চ। এটা হুমায়ুন মসজিদ করুক। হ্যাঁ, মানে হুমায়ুনের বাবার নাম ছিল বাবর, তো সেই হিসেবে এনার তো আমি জানি না পৈতৃক নাম কি, সেই হিসেবে আমি বলতে পারবো না করছেন কিনা। তা না হলে বাবরি মসজিদ উনি কি করে করেন? ওটা হুমায়ুন মসজিদ উনি করতে পারেন, আর মমতাদি নিশ্চয়ই গিয়ে তার ফিতে কেটে আসবেন। এ নিয়ে আমার কোনো দ্বিধা নেই, দ্বন্দ্ব নেই। করুন না, মসজিদ করুন, নিজের জায়গায় বলেছেন জমি বেচে করুন। তো জমিটা এলো কোত্থেকে? উনি কি 7 পুরুষের জমিদার ছিলেন? জমি তো জনগণের ঝেড়ে। হ্যাঁ, বলুন জনগণের পয়সাতেই তৈরি করুন। হ্যাঁ, ওসব মুখে বলেছেন, করে করুন না, করলে আমাদের আপত্তি কোথায় আছে? একটা কেউ যদি মন্দির তৈরি করে, মসজিদ তৈরি করে, সে যদি আইন মেনে তৈরি করে, আমাদের কোনো আপত্তি নেই। আমাদের আপত্তি যদি উনি মনে করেন যে 30% হিন্দুকে কেটে এতে ভাসিয়ে দেবো, আর বাবরি মসজিদ বলে যদি কোনো মসজিদ তৈরি করে উনি যদি মনে করেন যে ওই উত্তরপ্রদেশের বাবরি মসজিদের কথা মানুষকে স্মরণ করাবেন, তাহলে মাথায় রাখতে হবে যে তার ফল আলটিমেটলি উত্তরপ্রদেশেও ভালো হয়নি, এখানেও ভালো হবে না। সুজলদা, একদম ভিসা কেন্দ্র দিল্লি থেকে সরানো হোক, মিস্ত্রি বৈঠকের দিনই ইউরোপীয় ইউনিয়নকে অনুরোধ করছেন মোহাম্মদ ইউনূস। আরেকবার বলুন। তিনি বলছেন ভিসা কেন্দ্র দিল্লি থেকে সরানো হোক। তো দিল্লি থেকে সরিয়ে কোথায় নিয়ে যাবে ভিসা কেন্দ্রটা? ভিসা কেন্দ্র দিল্লি থেকে সরিয়ে কোথায় নিয়ে যাওয়া হবে? ভিসা কেন্দ্র দিল্লি থেকে সরিয়ে কি ঢাকায় নিয়ে যাওয়া হবে? হ্যাঁ, এগুলো বোকা বোকা কথা। বাংলাদেশের আসলে ও লোকটা, দেখুন আমি একটা কথা বলি, ব্যাপারটা হচ্ছে যে এই লোকটা নোবেল প্রাইজের মান কমিয়েছে। নোবেল প্রাইজ নিয়ে এখন মানুষের মনে দ্বন্দ্ব উঠতে শুরু করেছে। নোবেল শান্তি পুরস্কার মানে আমরা চোখ বুঝলেই একটা মানুষকে দেখতে পেতাম, তার নাম হচ্ছে মাদার টেরিসা। আমরা সবাই এক বাক্যে পৃথিবীর মানুষ স্বীকার করতে বাধ্য যে তিনি যোগ্যতম এটার দাবিদার ছিলেন এবং পেয়েছেন। এখন যদি নোবেল পুরস্কার যদি ইউনিসের মতন একটা দাঙ্গাবাজ মৌলবাদী একটা বজ্জাত লোক পায়, তো ফলে স্বাভাবিক মানুষের প্রশ্ন উঠবে। আর এই লোকটা এখনো বুঝতে পেরেছে ওর এই পদের আয়ু সীমিত। ওনার আয়ুটা নিয়ে আমি কোনো কথা বলছি না এক্ষুনি, সেটা আর কদিন বাদে বোঝা যাবে, কারণ বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রে তাদের ফাঁসি দেওয়া হয়। এই ধরনের যে আসে সে আরেক দলকে হয় জেলে ভরে দেয়, না ফাঁসি দিয়ে দেয়। তো এ তো আর বেশি দিন থাকবে না, এটা বোঝাই যাচ্ছে।
তো সেই জন্য এখন আলতু ফালতু কথা বলে যতটা বাজারে টিকে থাকা যায়, আর নয়তো দেশ ছেড়ে পালাতে হবে। এরশাদকে পালাতে হয়েছিল, হ্যাঁ, তাছাড়াও হাসিনাকে যেমন এখন সরে থাকতে হচ্ছে, ঠিক সেরকম ভাবে একেও হয়তো কোথাও দেশ ছেড়ে অন্য দেশে গিয়ে আশ্রয় নিতে হবে। দাদা, বাংলাদেশের জাতীয় স্লোগান আর থাকছে না জয় বাংলা। থাকবে না। ওরা জয় বাংলা না বলে যদি ওরা নারায়ে তাকবীর বলে, আমার কিছু বলার নেই, সেটা ওখানকার মানুষ স্থির করবেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ওখানকার, আমার একটাই প্রশ্ন, আমি ওখানকার, আমার সে ক্ষমতাও নেই, আমার সে অধিকার নেই। দেশের ব্যাপারটা দেশের যারা ব্যুরোক্র্যাটস আছে, যারা কূটনীতিবিদ আছে, তারা এটা নিয়ে আলোচনা করবেন। আমার প্রশ্ন একজন বাঙালি হিসেবে, বাংলার একজন মানুষ হিসেবে, যে ওপার বাংলার হিন্দুদের ওপর কেন অত্যাচার হচ্ছে, আমি একজন হিন্দু হিসেবে, একজন বাঙালি হিসেবে আমি আমার আত্মীয়দের সম্বন্ধে কথা জিজ্ঞাসা করতে চাই। যে আপনি জয় বাংলা রাখবেন না, কবিগুরুকে রাখবেন না, হ্যাঁ, এখন নতুন কোন কবিকে দিয়ে আপনি করাবেন, সেটা আপনার কালচার, সেটা আপনার রুচি, মানুষ সেটা বিচার করবে, বাংলাদেশের এই মানুষ পরবর্তীকালে বিচার করবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে হিন্দুদের, যাদের আজকে সম্পত্তি দখল করা হচ্ছে, যাদের মন্দির ভাঙা হচ্ছে, যাদের আরাধ্য দেবতাকে নিয়ে এইভাবে ছেলেগালা হচ্ছে, তার প্রতিশোধ কিন্তু একদিন না একদিন পেতেই হবে। তার প্রতিশোধ পেতেই হবে। পাকিস্তানও পেয়েছে বারে বারে, এবার বাংলাদেশের পালা। শোনেন, একদম 4 দিনের মধ্যে কলকাতা দখল করতে আসছেন বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীরা। না নাই বলছি, ওই যেগুলো ছিল ওগুলো হচ্ছে বাংলাদেশের কুণাল মদন কল্যাণ, হ্যাঁ, ওগুলো হচ্ছে সব বাংলাদেশের কুণাল মদন কল্যাণ। ওইগুলো নিয়ে আলোচনা করব না। 4 দিন কেটেও গেছে, হ্যাঁ, কলকাতা, তারপর বলেছে আগরতলা। আগরতলা কেন? ভারতবর্ষের একটা গাছতলাও দখল করতে পারবি না, হ্যাঁ, গাছতলাও দখল করতে পারবে না। এইসব হচ্ছে, দেখুন, ওটা বলেছে, আর আমরা সারাদিন ধরে ওদেরকে পাবলিসিটি দিয়ে যাচ্ছি। আজকে ভারতবর্ষের মানুষের কাছে পরিচিত মুখ হয়ে গেছে ওই কটা মাকাল, তারা আজকে ভারতবর্ষের পরিচিত মুখ হয়ে গেছে। এরা হচ্ছে কেউ যুদ্ধ বিশেষজ্ঞ। কটা যুদ্ধ লড়েছিস বাবা জীবনে? কটা যুদ্ধ লড়েছে? এরা হচ্ছে হাল্লা রাজার সেনা। এরা হচ্ছে হাল্লা রাজার সেনা। ওই ধরুন আকাশ থেকে দুটো মন্ডা মিঠাই এলে সেটাই খেতে থাকে। এরা যুদ্ধ এরা জীবনে করেনি, আর এদের যুদ্ধ করার কি ক্ষমতাও নেই। এটা একটা কথা। যদি বলতো মায়ানমারের সঙ্গে যুদ্ধ করবো, মানা যেত। যদি বলতো নেপালের সাথে লড়বো, মানা যেত। ভারতবর্ষের সঙ্গে ভাবতে হলে তোদের বাপকে বল, চীনকে বল, পাকিস্তানও পারবে না। পাকিস্তানের সাথেও যুদ্ধ ভারতবর্ষ কয়েক ঘন্টায় শেষ করবে। একদম এত আপনি যেটা বললেন এক্ষুনি, যে পাবলিসিটি দেওয়া হচ্ছে, কার দমে এত উঠছে বাংলাদেশ? মানে ভারত ফোর্স করে তো কোথাও তোর দম লাগে নাকি? আমি এখন বলে দিচ্ছি যে আমি কালকে 3 দিনের মধ্যে বাংলাদেশ দখল করবো, আমি ঢাকা দখল করবো, এটা দম কি লাগে? এটা বললে আমার দেশে তো আমার কেউ ছাল ছাড়াবে না, আর ও দেশের লোকে যে আমার চুলও ছিঁড়তে পারবে না। তো বলে দিন, আমি বলছি এখানে বসে বসে 4 দিনের মধ্যে আমরা ঢাকা দখল করতে যাচ্ছি, হয়ে গেল। এবারে একদম শেখ হাসিনা, প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশের, একদম প্রাক্তন বলা চলে না, কারণ এখনো তিনিই বর্তমান। সেখানে চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির দাবি করছেন তিনি, একদম ইউনুসকে নিশানা শেখ হাসিনা। যে কোনো সুস্থ গণতান্ত্রিক মানুষের এটাই হওয়া উচিত। যে কোনো সুস্থ গণতান্ত্রিক মানুষের এই দাবিটাই হওয়া উচিত, সেটাই উনি করেছেন। আমরা কি তসলিমা নাসরিনকে এই যে তাড়িয়ে দেওয়া, তার প্রতিবাদ করিনি? তসলিমা নাসরিন কি হিন্দু ছিলেন? আমরা সেটারও প্রতিবাদ করেছি। সুস্থ গণতান্ত্রিক নাগরিক যেটা হচ্ছে, এই কথাই বলবেন, এতে কোনো দ্বিমত নেই। সত্যি, একদম ভারতে আসতে মরিয়া ইতিমধ্যে ওপারের সংখ্যালঘুরা। ভারতের কি করা উচিত? আমার মনে হয় ওদেরকে ভারতবর্ষে আশ্রয় দেওয়া উচিত। শেখ হাসিনাকে যেমন রাজনৈতিক আশ্রয় দিয়েছে, এদের আর আশ্রয় দেওয়া উচিত, এবং আশ্রয় দিয়ে এই পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিটাকে বাঁচানো উচিত। আরো কয়েক কোটি মানুষ এলে আজকে যা আছি তার থেকে আমরা বিশেষ কিছু খারাপ অবস্থায় থাকবো না। হ্যাঁ, রোহিঙ্গাদের দখলের থেকে আমার আত্মীয়রা এসে যদি সেখানে স্থান পায়, তাতে আমি খুশি হব। আমি চাই ভারত সরকার তাদেরকে এখানে জায়গা দেয়। সজলদা, একদম এই যে বললেন যে পাবলিসিটি, বাংলাদেশের এরকম মন্তব্য নিয়ে আমরা আলোচনা করছি এখানে মিডিয়ায় সর্বক্ষণ। একদম মোহাম্মদ ইউনূস তিনি বলছেন যে কিছু দেশ ভুয়ো খবর ছড়াচ্ছে, আটকান। ফেসবুকের প্রতিনিধিকে আটকে রেখেছেন তিনি, ফেসবুকের মার্ক জুকারবার্গের কাছে ইতিমধ্যে মোহাম্মদ ইউনূস। মার্ক জুকারবার্গ জানে কে মোহাম্মদ ইউনূস? আমি জানি না।
এখন উনি আরতি করেছেন কি ফেসবুকে, কি মিথ্যে খবর ছড়াচ্ছে আপনি আমাকে বলুন না। মিথ্যে খবর কিছু আইসোলেট করে দেখান বাংলাদেশ মিডিয়া, যেগুলো মিথ্যে খবর দেখান, এগুলো ভুয়ো খবর, এগুলো ফেক খবর। বলে যাচ্ছেন ফেক, দেখাচ্ছেনটা কি ফেক হিসেবে? মানুষের প্রশ্ন সেটা, সেক্ষেত্রে কিছু দেখাতে পারছেন। সজলদা, আমরা দেখেছিলাম এই যে বাংলাদেশের কলকাতা দখলের যে হুমকি ছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম তিনি বিধানসভার অভ্যন্তর থেকে বলেছিলেন ললিপপ খাওয়ার কথা, যে উনি কি আক্রমণ করলে আমরা কি ললিপপ খাবো। এবার সেই ললিপপ মন্তব্য নিয়ে, উনি ললিপপ খেলে আমরা কি, এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে একদম কুৎসিত আক্রমণ বিএনপি নেতা রিজভী, তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ললিপপ খেলে আমরা কি আমলকি খাবো। কি বলবেন? ওরা লাথি খাবে, ওরা লাথি খাবে, আর কিছু খাবার মতন ওদের যোগ্যতা নেই। ওরা গণতান্ত্রিক ভাবেও খাবে, আর বেশি বাড়াবাড়ি করলে আজ না হলে কাল, দেখুন যুদ্ধ তো আর এক কথায় হয় না, আর বাংলাদেশের সাথে যুদ্ধ করার কিছু দরকার নেই। আমি আবারও বলি, আমি অনেকবার বলেছি এই কথাটা, যে আমরা বাঙালিরা হিন্দু মুসলমান সকলে সম্মিলিতভাবে ওই বর্ডারের কাছে গিয়ে যদি একটু ফু দিই, হ্যাঁ, তাহলে বর্ডারে বাংলাদেশে একটা আপনার আমফান হবে। আর যদি সকালের কাজটা ওখানে গিয়ে সারে এপারের বাঙালিরা, তাহলে ওখানে একটা সুনামি হবে। হ্যাঁ, তাদের এই সমস্ত কথার কিচ্ছু যুক্তি নেই। হ্যাঁ, ঢাল নেই, তরোয়াল নেই, বেটা দেশের লোক আলু কিনতে পারছে না, চাল কিনতে পারছে না, সবজি কিনতে পারছে না। ইলিশ মাছ নিয়ে তো বড় বড় বড়াই করতো, বাজারে ইলিশ কেনার লোক নেই। হ্যাঁ, তারা এই সমস্ত কথা বলছে। হ্যাঁ, যে আমরা কি আমলকি খাবো। আমলকি কেন, তোরা লাথি খাবি, আর কিছু খাবার মতন তোদের অধিকার নেই। সজলদা, বাংলাদেশে হিন্দু নির্যাতন একদিকে, কোথাও গিয়ে আমরা দেখতে পাচ্ছি বিদেশি শিল্পী আসছেন, সেই আনন্দে মাতোয়ারা হচ্ছেন বিভিন্ন স্তরের মানুষ। বুদ্ধিজীবীরা, অপর্ণা সেন, শ্রীজাত, কৌশিক সেনরা, এরা চুপ কেন? বামপন্থীরা এবার চুপ কেন? আমি শ্রীজাতর জাত নিয়ে প্রশ্ন করতে পারবো না। হ্যাঁ, অপর্ণা সেন আরো যাদের যাদের নাম বললেন তাদের আমি প্রশ্ন করতে পারবো না। আসলে এই মানুষগুলো আসলেই জাতির মির্জাফর, এরা জাতির মির্জাফর। এরা ধরুন যদি কিউবায় কিছু হয়, এরা রাস্তায় গলা পাঠায়, এরা প্যালেস্টাইনের হয়ে গান গায়, কিন্তু ওপার বাংলার বাঙালিদের ওপর আক্রমণ হলে কোনো কথা বলে না, নয়তো বড্ড খুব চাপে পড়লে বাঁচিয়ে বলে সংখ্যালঘু, দুই দেশের সংখ্যালঘুর নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। আমি সেই সমস্ত কেলানে ছাড়া ওদের আমি কোনো শব্দ ব্যবহার করতে রাজি না, পারছি না, তাই আমায় মার্জনা করবেন। হ্যাঁ, আমি প্রশ্ন করতে চাই, হিন্দু হওয়াটা কি অপরাধ, যে হিন্দু শব্দটা মুখে আনতে ওদের বাধছে? বামপন্থীরা চুপ কেন? একদম আবার বললাম, ভোট ছাড়া আর কি আছে। বামপন্থীরা যতটুকু ওদের ঝান্ডা ধরার লোক আছে, হ্যাঁ, তারা হয় ওই মালদায়, নয় মুর্শিদাবাদে, আর কিছুটা বর্ধমান অঞ্চলে, তো তাদের ঝান্ডা ধরার লোক থাকবে না। এটাও ওদের সাম্প্রদায়িক মৌলবাদিতার পরিচয়। বামপন্থীরা যে কত বড় সাম্প্রদায়িক আর কত মৌলবাদী, এটা তার পরিচয়। যারা ওদের, দেখুন ওদের আত্মা হচ্ছে চীনের জন্য কাঁদে, ওদের আত্মা প্যালেস্টাইনের জন্য কাঁদে। আর যারা ওদের সরাসরি আত্মীয়, তাদের সঙ্গে আত্মার যোগ নেই। নারীর যোগ থাকতে পারে, কিন্তু আত্মার যোগ নেই। আত্মার যোগ না থাকার ফলে ওরা সেখানে কাঁদতেও পারে না। তোমার শেষ দুটো প্রশ্ন আপনার কাছে। একদিকে আমরা দেখতে পাচ্ছি যেখানে বাংলাদেশ থেকে বলা হচ্ছে, যেমনটা আপনিও বললেন, যে সেভেন সিস্টার্স দখল করার কথা যেরকম বলছেন, আগরতলার পাশে সেভেন সিস্টার্স দখল করার কথা যখন বাংলাদেশ থেকে বলা হচ্ছে, ঠিক সেই সময় আমরা দেখলাম বাংলাদেশ হাই কমিশনের সামনে আইএসএফ এর তরফ থেকে একদম সেখানে প্রতিবাদ কর্মসূচি তারা রেখেছিলেন, এবং যখন আমরা গিয়েছিলাম তারা বললেন সংখ্যালঘু হওয়ার কষ্ট তারা বোঝেন, তাই তারা ওপার বাংলার নিপীড়িত সংখ্যালঘুদের হয়ে এসেছেন ঢাকা। আমি তাদের ধন্যবাদ জানাই। আর আমি সরকারের কাছে বলবো, যেহেতু দেশ ধর্মনিরপেক্ষ, তাই সংখ্যালঘু শব্দ তুলে দিতে, মানুষকে বিচার করা হোক মানুষের আর্থ সামাজিক কন্ডিশনের ওপর, ধর্মের ওপর বিচার না করলেই ভালো হয়।
এখানে সংখ্যালঘু বলে যদি তাদের কষ্ট হয়, সেই কষ্ট মোচানোর জন্য সংখ্যালঘু শব্দটা তুলে। দেশ তো ধর্ম নিরপেক্ষ, তাহলে সংখ্যালঘু দপ্তর থাকবে কেন? কেন তাহলে সংখ্যালঘুদের জন্য আলাদা আলাদা ব্যবস্থা থাকবে? সাথে সবার জন্য সমান করে দেওয়া হোক। আমি যারা এই কথাটা বলেছেন, যারা আজকে রাস্তায় নেমেছেন, সংখ্যালঘুর যন্ত্রণা যারা বুঝেছেন, আমি তাদের প্রণাম জানাই। তারা এটা বুঝতে পারছেন। দেখুন, সারা পৃথিবীতে 57 বা 58টা ইসলামিক দেশ আছে। এই 57টা দেশে যত মুসলিম আছে, একটা ধর্মনিরপেক্ষ দেশে তার থেকে মোট 57টা দেশের ধর্ম মানে ইসলামিক দেশের থেকে শুধু ভারতবর্ষে তার থেকে বেশি মুসলমান বাস করেন। আর সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে শান্তিতে মুসলিম যে দেশে বাস করে সেই দেশটার নাম ভারতবর্ষ। এই দেশটা ধর্মনিরপেক্ষ কতক্ষণ? যতক্ষণ হিন্দুরা সংখ্যাগুরু, ততক্ষণ দেশ ধর্মনিরপেক্ষ। হিন্দুরা যতক্ষণ সংখ্যায় বেশি, জানবেন দেশ ততক্ষণ ধর্মনিরপেক্ষ। আর ধর্মনিরপেক্ষ আছে বলে এখানে মুসলিমরা সবচেয়ে শান্তিতে বাস করেন। এটা তারা আজকে রিয়েলাইজ করছে। দেখছেন তো বাংলাদেশে মেয়েদের অধিকার আস্তে আস্তে কারা শুরু হয়ে গিয়েছে। এরপর বাংলাদেশে যেটা হবে, শরিয়ত আইনের নামে এই হাতিবাগান এখানে বা ওই গ্যালিফ স্ট্রিটে যে এখন জন্তু জানোয়ারের হাট বসে, সেখানে মেয়েদের গলায় বকলেস পরিয়ে, হাতে পায়ে বেড়ি পরিয়ে এখানে হয়তো মেয়েদের বিক্রি হবে। আর বাংলাদেশে কিছুদিনের মধ্যেই শুরু হবে। যে কোনো ইসলামিক দেশে এই ধরনের ঘটনা আমরা দেখেছি। আমরা কি দেখেছি? জিহাদের নামে কে কাকে মারছে? আফগানিস্তানে হিন্দুকে মারছে, সিরিয়ায় কি হিন্দুর গলা কাটা যাচ্ছে? কে কাকে মারছে? যার গলা কাটছে সেও সেই ঈশ্বরকে ডাকছে বাঁচানোর জন্য, আর যে গলা কাটছে সেও সেই ঈশ্বরের নাম করেই কাটছে। এই যে বিষয়টা, এটা শিক্ষিত মানুষরা যতদিন না বুঝবেন ততদিন তাদের বিপদ কমবে না। এইটা মাথায় রাখতে হবে। জিহাদের নামে যেটা হচ্ছে সেটা মুসলমানকে মারছে। তাই এমন কোনো কাজ নিশ্চয়ই এদেশের মুসলিমরা করবেন না যাতে তাদের নিজেদের প্রাণ যায়, তাদের মেয়েদের আরো সমস্যার মধ্যে পড়তে হয়, যন্ত্রণার জীবন। মেয়ে হয়ে জন্মানো তো ওখানে পাপ। কখন তুলে নিয়ে যাবে আর কখন বিক্রি করে দিয়ে যাবে, আর ভোগ করা হয়ে গেলে কখন বাড়ির দরজায় ফেলে দিয়ে যাবে, তার কোনো ঠিক নেই। একদমই দাদা। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, পাকিস্তান নাকি বাংলাদেশকে বাঁচাবে, একদম পরমাণু বোমাও দেবে, ইতিহাস ভুলে ভারত শত্রু, বন্ধু নিজেরা খেতে পায় না, নিজেরা এক বস্তা আটার জন্য নিজেরা নিজেদের মধ্যে মারামারি করছে, নিজেদের পেটে ভাত নেই, দেশে শিক্ষা নেই, শিক্ষা অবশ্যরা চায় না, ওরা বাংলাদেশকে দেবে সহায়তা, দিক, আমরা চাই দিক, খাবার পয়সা নেই, বোমা বানাবে।